মালতী কোলের নবজাতক শিশুকে শক্ত করে জড়িয়ে ধরে প্রাণপণে দৌড়াচ্ছে। না, আমার সন্তানকে কারো হাতে তুলে দেব না। যতক্ষণ আমার নিঃশ্বাস আছে কাউকে আমি ছুতে দেব না ওকে। খুঁজে বের কর, ও বেশি দূর যেতে পারবে না। কিন্তু একজন সুখী গৃহবধূ কেন নিজের সন্তানকে নিয়ে মাঝরাতে জঙ্গলে পালাচ্ছিল? জানতে হলে ফিরে যেতে হবে কয়েক মাস আগে। মালতী, সবাইকে এভাবে চোখ বন্ধ করে বিশ্বাস করিস না। এই দুনিয়ার সব মানুষ ভালো হয় না রে। দিদি, আমি তো কারো ক্ষতি করি না, তাহলে কেউ আমাকে কেন ঠকাবে বলো? এই অতিরিক্ত সরলতাই যে একদিন তোর জীবনের সবথেকে বড় বিপদ ডেকে আনবে মালতী। একদিন দুই ছেলের বিয়ের পাত্রী খুঁজতে গ্রামে এলেন বড় জমিদার বাবু। সনাতন ভায়া, তোমার দুই মেয়ের রূপ আর নম্রতার কথা পুরো গ্রামে মুখে মুখে। আমার দুই ছেলের জন্য তোমার মেয়েদের হাত চাইতে এসেছি। জমিদার মশাই, আমরা গরিব মানুষ। আপনার মতো বড় ঘরে আমাদের মেয়েদের ঠাঁই হবে, এ তো আমাদের ভাগ্য। হ্যাঁ কর্তা, আমার মেয়েরা যেন আপনার রাজপ্রাসাদ আলো করে রাখতে পারে। তাহলে আর দেরি কেন? শুভ কাজ জলদি সেরে ফেলা যাক। ধুমধাম করে দুই ভাইয়ের সাথে দুই বোনের বিয়ে হয়ে গেল। অলকার স্বামী দয়ালু হলেও মালতীর স্বামী রুদ্র ছিল লোভে অন্ধ। আমার স্বামী আমার সব, ওর খুশির জন্য আমি সব কিছু করতে পারি। কয়েক মাস পর জমিদার বাড়িতে আনন্দের জোয়ার এলো। মালতী মা হতে চলেছে। সবাই যখন খুশিতে মেতে উঠেছে, রুদ্রের মাথায় তখন ঘুরছিল এক গভীর চক্রান্ত। আজ আমাদের বংশে নতুন অতিথি আসার খবর এসেছে। এই আনন্দে পুরো গ্রামে মিষ্টি বিলানো হবে। আজ থেকে কোনো ভারী কাজ নয়, তুই শুধু নিজের আর আমাদের নাতির যত্ন নে। দেখলি, আমি কিন্তু আগে থেকেই মামামাসি হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছি। ঠিক তখনই দূরে দাঁড়িয়ে রুদ্র। তার চোখে সন্তানের জন্য কোনো ভালোবাসা ছিল না, বরং ছিল অদ্ভুত এক লোভ। সেই রাতেই গ্রামের বাজার থেকে ফেরার সময় সে দুই গ্রামবাসীর কথা শুনতে পেল। শুনেছিস, আমাদের রাজা তো নিঃসন্তান। যে রাজাকে সন্তান এনে দিতে পারবে তাকে নাকি অঢেল সোনা দানা আর ধন সম্পদ দেওয়া হবে। ঠিকই শুনেছিস, রাজামশাই নাকি এ কথাই ঘোষণা করেছেন। কথাটি শুনে পাশে দাঁড়িয়ে থাকা রুদ্রের চোখ চকচক করে ওঠে। মালতীর পেটের সন্তানটাই তো আমার ভাগ্য বদলে দেবে। ওটাকে রাজার হাতে তুলে দিতে পারলেই আমি এক রাতে কোটিপতি। পরদিন সকালে সোজা রাজপ্রাসাদে পৌঁছে যায় রুদ্র। মহারাজের সামনে নত হয়ে দাঁড়ায় সে। প্রণাম মহারাজ, শুনেছি আপনার কোনো সন্তান নেই, রাজ সিংহাসনের কোনো উত্তরাধিকারী নেই। ঠিকই শুনেছ, এটাই আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ। মহারাজ, আমার স্ত্রী সন্তান সম্ভবা। আপনি অনুমতি দিলে জন্মের পর সেই সন্তান আপনাকে দিয়ে দেব। কি বলছো তুমি? নিজের সন্তান আমাকে দিয়ে দেবে? হ্যাঁ মহারাজ, তবে বিনিময়ে আমার পরিবারের ভবিষ্যতের জন্য অগাধ ধন সম্পদ চাই। যদি সত্যি তুমি এই প্রতিশ্রুতি রাখো, তবে তোমাকে এত স্বর্ণমুদ্রা দেব যে তোমার 7 পুরুষ বসে খাবে। আমার কাজ হয়ে গেছে। এতক্ষণ কোথায় ছিলে তুমি? একটুও আমার ভালো লাগছিল না। তোমার আর আমাদের সন্তানের ভালোর জন্যই গিয়েছিলাম মালতী। রাজবৈদ্য বলেছেন কয়েকটা মাস তোমাকে রাজপ্রাসাদে বিশেষ যত্নে রাখা হবে। সত্যি? রাজপ্রাসাদে? তাহলে আমাদের সন্তান একদম নিরাপদে থাকবে, তাই তো? হ্যাঁ গো, কাল সকালেই আমরা রাজপ্রাসাদের পথে রওনা দেব। তুমি প্রস্তুত থেকো। পরদিন সকালে মালতী রাজপ্রাসাদে পৌঁছল। সেখানে তাকে একটি সুন্দর ও সুসজ্জিত কক্ষে থাকার ব্যবস্থা করে দেওয়া হলো। আমার স্বামী কত ভালো, আমাদের সন্তানের কথা কত চিন্তা করে। আরে বেচারি মা এখনো কিছুই জানে না। চুপ কর, কেউ শুনে ফেললে বিপদ হবে। দূরে প্রাসাদের এক কোণে দাঁড়িয়ে শয়তানি হাসিতে মেতে ওঠে রুদ্র। অবশেষে কাজটা হয়ে গেল। মালতীকে রাজপ্রাসাদে পাঠিয়ে মোটা পুরস্কার।
এবার আমার আর কোনো চিন্তা নেই। রুদ্র, তুই একা ফিরলি? মালতী কোথায়? ও তোকে ছেড়ে কোথায় গেল? বাবা, চিন্তা করবেন না। রাজবৈদ্য বলেছেন মালতীর শরীর এখনো খুব দুর্বল, তাই কয়েকদিন রাজপ্রাসাদেই বিশ্রামে রাখা হয়েছে। সুস্থ হলেই আমি ওকে নিয়ে আসব। ঠাকুরপো, আমার বোন কোথায়? কাল তো তুমি ওকে নিয়ে গিয়েছিলে। ওকে কোথায় রেখে এসেছো? ও কি ভালো আছে? তুমি একা ফিরে এলে কেন? এত প্রশ্ন করছো কেন বড় বউ? বললাম তো ও ভালো আছে, কয়েকদিন পর নিজেই ফিরে আসবে। না, কিছু একটা লুকোচ্ছে। আমার বোনকে কোথায় রেখে এসেছে? এখনো এলো না রুদ্র। আমাকে বাড়ি নিয়ে যাবে বললে আর তো ঘুরেও তাকালো না। ঠিক তখনই ঘরে আসেন রাজমাতা। মা, কোনো কষ্ট হচ্ছে তোমার? না রাজমাতা, শুধু নিজের ছোট্ট কুঁড়ো ঘর আর স্বামীর কথা খুব মনে পড়ছে। আহারে, নিষ্পাপ মেয়ে, তুই তো জানিস না তোর ভালোবাসার মানুষটাই তোকে এই সোনার খাঁচায় বেচে দিয়ে গেছে। একদিন বিকেলে করিডোর দিয়ে যাওয়ার সময় দুই প্রহরীর কথা মালতীর কানে আসে। বাচ্চাটা জন্মালেই তো মেয়েটাকে গ্রামে পাঠিয়ে দেওয়া হবে। আর এই শিশু হবে আমাদের এই রাজ্যের নতুন উত্তরাধিকারী। কি বললে তোমরা? কার সন্তান? কে কেড়ে নেবে? ভালো করে বলো আমায়। প্রহরীরা ভয়ে কাঁপতে কাঁপতে মাথা নিচু করে সেখান থেকে শটান-শটে পড়ে। সন্দেহে বুক কাঁপতে থাকা মালতী সোজা চলে যায় রাজবৈদ্যের কাছে। ওই তো মশাই, ভগবানের দোহাই, আমাকে সত্যিটা বলুন, কেন আমাকে এখানে রাখা হয়েছে? মা, তোমার স্বামী প্রচুর সোনা দানার লোভে মহারাজের কাছে তোমায় বিক্রি করেছে। সন্তান জন্মালেই তাকে রাজপরিবারে রেখে তোমাকে তাড়িয়ে দেওয়া হবে। না না, এ হতে পারে না। আমার স্বামী আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে না। এটাই নির্মম সত্যি মা। গভীর রাত, প্রসব বেদনায় ছটফট করছে মালতী। রাজবৈদ্য ও ধাত্রীদের আপ্রাণ চেষ্টায় জন্ম নিল এক ফুটফুটে সুন্দর পুত্র সন্তান। আজ আমার রাজপ্রাসাদ ধন্য হলো, আমার জীবনের সবথেকে বড় স্বপ্ন পূরণ হলো। আমার বাবারে, তোকে এই মায়ের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তোকে ছাড়া আমি বাঁচবো না রে। মা, ক্ষমা করো, এবার সময় হয়ে গেছে। না, আমার সন্তানকে আমি কাউকে দেব না। দাসীরা জোর করে শিশুটিকে তার বুক থেকে আলাদা করে দিল। আমার ছেলেকে ফিরিয়ে দাও। অমানুষের দল, তোমাদের পায়ে পড়ছি। আমার বুকটাকে খালি করে দিও না তোমরা। রাজমাতা এই বুক ফাটা দৃশ্য দেখতে না পেরে অশ্রু সজল চোখে মুখ ফিরিয়ে নেন। পরদিন সকালে রাজপ্রাসাদে এসে হাজির হয় রুদ্র। তোমার কথা মতো তোমাকে অগাধ সম্পদ দেওয়া হলো। এখন তোমার স্ত্রীকে নিয়ে তুমি যেতে পারো। আজকের পর থেকে এই রাজ্যের অন্যতম ধনী মানুষ আমি। একবারের জন্যেও স্ত্রীর স্বাস্থ্যের খবর না নিয়ে নিঃস্ব মালতীকে সাথে নিয়ে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সারা পথ নিথর পাথরের মতো থাকে মালতী। মালতী, তোর কোলের বাচ্চা কই? তোর ছেলে কোথায় রে? দিদি রে, আমার সব শেষ হয়ে গেছে রে দিদি। আমার সোনার ছেলেকে ওরা কেড়ে নিয়েছে। কি বলছিস তুই? কে কেড়ে নিয়েছে তোর সন্তানকে? সবাই আমাকে বোকা বানিয়েছে রে দিদি। আমাকে রাজপ্রাসাদে ভালো রাখার নাম করে সেখানে আমাকে বিক্রি করে দিয়ে এসেছিল। কি বলছিস তুই? হ্যাঁ রে দিদি, সন্তান হতেই আমার বুক খালি করে ওরা বাচ্চাকে কেড়ে নিয়েছে। আর রুদ্র অনেক সোনা দানা নিয়ে আমাকে ঘরে এনেছে। ওই অমানুষটা টাকার লোভে নিজের সন্তানকেও বেচে দিল রে দিদি। এত বড় শয়তান! টাকার জন্য নিজের রক্তের সাথে এমন প্রতারণা! তুই কাঁদিস না মালতী, যে করেই হোক আমি তোর সন্তানকে তোর বুকে ফিরিয়ে আনব। অলকা সব ঘটনা তার স্বামী অরিন্দমকে গিয়ে বলে। অলকা, শান্ত হও। এটা সাধারণ বিষয় নয়, রাজ পরিবারের ব্যাপার। ভুল পদক্ষেপ নিলে বড় বিপদ হতে পারে। বিপদ হলেও আমি থামব না। একজন মায়ের বুক খালি করে কোনো অমানুষ সুখে থাকতে পারে না। প্রমাণ ছাড়া হুট করে কিছু করা যাবে না।
সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। অন্যদিকে রাজপ্রাসাদে শুরু হয়েছে ঘোর বিপদ। জন্ম নেওয়া শিশুটি মায়ের দুধ ছাড়া কিছুই খাচ্ছে না, সারাক্ষণ কেঁদে চলেছে। রাজবৈদ্য, যে করেই হোক শিশুটিকে শান্ত করুন, ওভাবে কাঁদলে তো ও বাঁচবে না। মহারাজ, ক্ষমা করবেন। মায়ের বুকের দুধ আর স্নেহের স্পর্শ ছাড়া এই দুধের শিশুটিকে বাঁচিয়ে রাখা খুব কঠিন। তবে কি কোনো উপায় নেই? না, আমার উত্তরাধিকারীকে আমি কোনোভাবেই হারাতে দেব না। দিনরাত গড়িয়ে যায়, কিন্তু মায়ের দুধ ছাড়া অবোধ শিশুটির কান্নাকাটি থামে না। শিশুটির অবস্থা দেখে সিংহাসন ছেড়ে ছুটে আসেন রাজা। 3 দিন পার হয়ে গেল রাজবৈদ্য, আমার সন্তান না কিছু খাচ্ছে না ঘুমাচ্ছে। বলো, কি করলে ও সুস্থ হবে? প্রয়োজনে সারা রাজ্যের চিকিৎসকদের ডেকে আনব। মহারাজ, আমার সব চিকিৎসা বিদ্যা ব্যর্থ। মায়ের গন্ধ, স্পর্শ আর দুধের কোনো বিকল্প এই পৃথিবীতে নেই। শিশুটিকে বাঁচাতে হলে তার আসল মাকে ফিরিয়ে আনতেই হবে। আজ বুঝলাম, রাজশক্তিরও একটা সীমা আছে। মায়ের ভালোবাসার কাছে রাজত্ব তুচ্ছ। সৈন্যগণ, এখনই যাও, শিশুটির মাকে রাজপ্রাসাদে নিয়ে এসো। কি ব্যাপার প্রহরীরা, আবার কেন এসেছেন আপনারা? মহারাজের আদেশ, তোমার স্ত্রীকে অবিলম্বে প্রাসাদে যেতে হবে। শিশুটি তার মায়ের দুধ ছাড়া কিছুই খাচ্ছে না, অসুস্থ হয়ে পড়েছে। আমার বাচ্চা অসুস্থ, আমি যাব। এক মুহূর্তেও আমি দেরি করব না। আমাকে নিয়ে চলুন, আমার বুকের ধনকে একবার দেখতে দিন। একদম ভয় পাবি না মালতী, আজ তুই এক মায়ের ক্ষমতায় যাবি। কিন্তু মনে রাখিস, সব খেয়াল রাখবি, এই অন্যায়ের বিচার আমাদের করতেই হবে। সৈন্যদের সাথে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দিল মালতী। কিন্তু গাছের আড়াল থেকে এই পুরো দৃশ্য দেখছিল রাজ্যের চতুর মন্ত্রী। আজ যা দেখলাম তা দিয়ে আস্ত এক রাজত্ব উল্টে দেওয়া যায়। তবে এখনই নয়, সঠিক সময়ের জন্য আমি অপেক্ষা করব। মালতী, জানি তোমার সাথে অন্যায় হয়েছে, কিন্তু শিশুটির কষ্ট আমি আর দেখতে পারছি না। 3 দিন ধরে ও কিছু খায়নি, শুধু কাঁদছে। ওকে একটু কোলে নাও, হয়তো শান্ত হবে। মহারাজ, যে সন্তানকে 10 মাস গর্ভে ধারণ করেছি, আজ তাকে কোলে নিতে অনুমতি চাইতে হচ্ছে। শুধু একটি অনুরোধ, যদি ও আমায় মা বলে চিনে নেয়, তবে আর কখনো আমার বুক খালি করবেন না। ওনারে, জানতাম তুই আমাকে ভুলে যাসনি। আজ তোকে বুকে জড়িয়ে মনে হচ্ছে আমি আমার প্রাণ ফিরে পেলাম। দেখলেন তো মহারাজ, মায়ের ভালোবাসা আর দুধের চেয়ে বড় কোনো ওষুধ এই দুনিয়ায় নেই। সন্তান কেড়ে নেওয়ার মতো পাপ আর দুটো নেই। এই অন্যায় আমি আর সহ্য করতে পারছি না। দরজার আড়াল থেকে রুদ্র শুধু ভাবছিল, এই সুযোগে কিভাবে রাজার কাছ থেকে আরও সোনাদানা বাগিয়ে নেওয়া যায়। তার লোভী চোখ জোড়া চোখ এড়ায়নি রাজমাতার। যে পিশাচ টাকার জন্য নিজের সন্তান বিক্রি করে, সে যে কোনো অধর্ম করতে পারে। এই অমানুষকে আর এক বিন্দু ছাড় নয়। সেই রাতেই এক গোপন ও কঠোর সিদ্ধান্ত নিলেন রাজমাতা, যা পুরো রাজত্বের ইতিহাস বদলে দিতে চলেছে। মালতী, তোমার কাছে আমি কৃতজ্ঞ। তুমি না এলে হয়তো আজ আমার সন্তানকে বাঁচানো যেত না। মহারাজ, আমাকে ধন্যবাদ দেবেন না। আমি কোনো উপকার করিনি, নিজের সন্তানকে বাঁচিয়েছি মাত্র। যদি সত্যিই আমার প্রতি দয়া থাকে, তবে আমার সন্তানকে আপনারা কেড়ে নেবেন না। একদিকে রাজ্যের উত্তরাধিকার, অন্যদিকে মায়ের কান্না। রাজা কোনো উত্তর না দিয়ে নীরব থাকেন। ঠিক তখনই সেখানে হাজির হয় রুদ্র। মহারাজ, অনুমতি দিলে এবার স্ত্রীকে বাড়ি নিয়ে যাই। কাজ তো শেষ, পরে আবার দরকার হলে নিয়ে আসবো ক্ষণ। স্ত্রীকে মানুষ না ভেবে জিনিস ভাবছে, সন্তানের বদলে শুধু নিজের লাভের হিসাব। এমন অমানুষকে ঈশ্বরও ক্ষমা করবেন না। গভীর রাতে মালতীর ঘরে নিঃশব্দে প্রবেশ করেন রাজমাতা। মা, শোনো,
তোমার ওপর হওয়া অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে চাই। আজ রাতেই প্রাসাদের পেছনের গোপন দরজা দিয়ে আমি তোমাদের পালানোর ব্যবস্থা করেছি। আমার বিশ্বস্ত প্রহরীরা তোমাদের নিরাপদে পৌঁছে দেবে। রাজমাতা, আমার জন্য এত বড় ঝুঁকি নেবেন না। মহারাজ জানতে পারলে আপনার বিপদ হবে। একজন মা হয়ে আরেক মায়ের কান্না আমি সহ্য করতে পারছি না। আজ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে যা শাস্তি পাওয়ার পাবো, তবু তোমায় আঁকড়ে ধরে বাঁচতে দেব। দরজার বাইরে জানালার আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনে ফেলেন চতুর মন্ত্রী। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, রাজমাতা নিঃশব্দে উঠে ধীরে ধীরে মালতীর ঘরের দিকে গেলেন। মালতী, সময় হয়ে এসেছে, আর দেরি করলে ভোর হয়ে যাবে। রাজমাতা, বড্ড ভয় করছে আমার। যদি ধরা পড়ে যায় তবে আমার বাচ্চাকে কেড়ে নেবে না তো? একদম ভয় পাবে না। এতদিন অন্যায় সহ্য করেছি, আর নয়। যদি রাজদ্রোহের অপরাধে আমাকে শাস্তিও পেতে হয়, তবে তার দায় আমি একাই নেব। তুমি এগিয়ে যাও। পিছনের গোপন দরজা খুলে অন্ধকারে হাঁটতে শুরু করে মালতী। ঠিক তখনই দূর থেকে ভেসে আসে ভারী বুটের শব্দ। মন্ত্রী মশাই, আপনি? ভয় পাবেন না, রাজমাতা আজ কোনো অন্যায় করছেন না, বরং দেরিতে হলেও ন্যায়ের পথ বেছে নিয়েছেন। আজ আমি কাউকে কিছু বলবো না। আপনি আমাদের ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ, তবে মনে রাখবেন, সত্যকে যতই অন্ধকারে ঢাকা হোক, একদিন সে রাজদরবারে সশব্দে হাজির হবেই। সেদিন লোভীদের বিচার এই রাজত্বেই হবে। মন্ত্রী একপাশে সরে দাঁড়ান। মালতী সন্তানকে কোলে চেপে অন্ধকারের বুক চিরে প্রাসাদের সীমানা পার হয়ে যায়। সকাল হতেই রাজ্য জুড়ে হইচই পড়ে যায়। খবর পেয়ে রাজসভায় রেগে ফেটে পড়েন রাজা। কার এত বড় সাহস? মহারাজার অনুমতি ছাড়া কে আমার প্রাসাদ থেকে সন্তান নিয়ে পালালো? সৈন্যদের পাঠাও, সত্যটা এখনই জানতে চাই। মহারাজ, আজ যে চরম সত্য আপনাকে বলবো, তাতে হয়তো আপনার বিশ্বাস ভেঙে চুরমার হবে, কিন্তু এই সত্য আর চেপে রাখা যায় না। মন্ত্রী রাজসভায় রুদ্রের চক্রান্ত, মালতীকে প্রতারণা করা এবং টাকার লোভে শিশু বিক্রির সব সত্য উগরে দেন। উত্তরাধিকারীর অন্ধ লোভে আমি এত বড় অন্যায় করে ফেললাম। একজন মায়ের অজান্তে তার বুক খালি করেছি। হে পাপের ক্ষমা নেই, এর বিচার হবেই। মহারাজ, আপনার সন্তান তার আসল মায়ের কোলে নিরাপদে আছে, আর যার লোভে আজ আপনি এই পাপের অংশীদার হয়েছেন, সে হলো এই শয়তান রুদ্র। রাজপ্রহরীরা রুদ্রকে ধরে এনে রাজার সামনে দাঁড় করিয়ে দেয়। টাকার লোভে যে পিশাচ নিজের সন্তান বিক্রি করতে পারে, নিজের স্ত্রীকে ছলে বলে প্রতারণা করতে পারে, তার এই রাজ্যে বেঁচে থাকার কোনো অধিকার নেই। মহারাজ, আমাকে প্রাণ ভিক্ষা দিন। লোভে পড়ে আমি বড় ভুল করে ফেলেছি। চুপ কর পিশাচ! আমি সন্তান পাওয়ার অন্ধ মোহে অন্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু আজ আমার ভুল ভেঙেছে। তোর থেকে সব ধন সম্পদ কেড়ে নেওয়া হলো এবং তোকে এই রাজ্য থেকে চিরতরে নির্বাসিত করা হলো। মালতী, না জেনে তোমার প্রতি যা অবিচার করেছি তার জন্য আমায় ক্ষমা করো। তোমার সন্তান শুধু তোমারই। আজ থেকে কেউ তাকে তোমার কোল থেকে আলাদা করতে পারবে না। ভগবান, আজ আমার বাচ্চাকে আমি সত্যি সত্যি ফিরে পেলাম। আমি জানতাম মালতী, অধর্মের পাহাড় যতই বড় হোক, সত্যের কাছে তাকে একদিন মাথা নোয়াতেই হয়। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমরা কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছো সেটাও জানাতে ভুলবে না যেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।